স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক, তিনি নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক। আছেন সাংবাদিক, লেখক এবং সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনিন মানিক। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, নিউজ রুমে স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের নিউজ রুমে বার্তাকক্ষে। সেখানে আছেন নিউজ এডিটর বেনুজা আহমেদ। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। তাইমুর, প্রথমেই আমি আপনাকে যেই খবরটি জানাতে চাচ্ছি, বাংলাদেশ পুঁজিবাজার সংস্থা সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত ইসলামকে মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, দুর্নীতি সহ বিস্তর অভিযোগ রয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সংস্কার কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদন আগামী 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। আপনি জানেন, এরই মধ্যে সংস্কার কমিশনের যে 6টি কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে কমিশনের চেয়ারম্যানের বৈঠক হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনের চেয়ারম্যানগুলোর যে কার্যক্রম, তাদের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে এবং রাজনৈতিক দলগুলির সাথে আলোচনার মধ্য দিয়েই কিন্তু সংস্কার কমিশনগুলি যেই সুপারিশগুলো উত্থাপন করবে বা তুলে ধরবে, সেইগুলো দীর্ঘ, মধ্য এবং স্বল্প মেয়াদে কীভাবে বাস্তবায়ন করা যায় এ নিয়ে আলোচনা হবে। এদিকে এরই মধ্যে কিন্তু 4টি কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে 2টি কমিশন জমা দেয়নি, যা আজ জমা দেবে, অর্থাৎ বিচার বিভাগ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার কমিশন, যেই 2টি, তারা আজ প্রধান উপদেষ্টার কাছে তাদের যে প্রতিবেদন জমা দিব। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান মুহিত চৌধুরী সাংবাদিকদের মঙ্গলবার বলেছেন, শতাধিক সুপারিশ জমা পড়েছে জনপ্রশাসন নিয়ে। তিনি বলেছেন, এই শতাধিক যে সুপারিশ, সেগুলো বাস্তবায়ন সম্ভব। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, সংস্কারের দোয়াশা করে লাভ নেই, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে, কাজেই স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির পক্ষ থেকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী প্রস্তাবও তুলে ধরেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, জুন নাগাদ মূল্যস্ফীতি 7-এর ঘরের নিচে নেমে আসতে পারে। অর্থ উপদেষ্টা আরও অভিযোগ করেছেন, বিগত আওয়ামী সরকারের আমলে ব্যাপক লুটপাট আর দুর্নীতির কারণে 3%-এরও বেশি ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাই মোট সবচেয়ে যে সংবাদটি আমি আপনাকে জানাবো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআই, অর্থাৎ ডিজিটাল গবেষণা তত্ত্ব, সেখানে ব্যাপক অনিয়মের অনুসন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে 35 কোটি 21 লাখ টাকার এফডিআই এর সন্ধান পেয়েছে সিআরআই এর যেই নামে। মঙ্গলবার দুদকের পক্ষ থেকে অভিযানে গিয়েছিল, কিন্তু তারা সিআরআই এর কোনো ঠিকানা খুঁজে পায়নি। তাইমুর, এই ছিল আমার কাছে দিনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর বেনুজা আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক আপনাকে দিয়ে। আমাদের নিউজ এডিটর জানাচ্ছিলেন, আজকেও বেশ গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে যে 6 সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ হবে 8 ফেব্রুয়ারি। এর পরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, সেই জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক। এই যে জাতীয় ঐকমত্য, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এই কমিশনের বৈঠক এমন সময় হতে যাচ্ছে যখন নতুন দল গঠন বলি, নানা ইস্যুতে এক ধরনের ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বলি, বেশ কিছু জায়গায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সেই জায়গায় এই যে রিপোর্ট প্রকাশ এবং ঐকমত্য কমিশনের বৈঠক, আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনার স্টুডিওতে এমন একটা সময়ে আমাদেরকে ডেকেছেন, যেটা ফেব্রুয়ারি মাস। ইতিহাস বলে, বিশেষ করে এই ভূখণ্ডে, বর্তমান বাংলাদেশ, পূর্বে ইস্ট পাকিস্তান, এর আগে ইস্ট বেঙ্গল, এর আগে বাংলা, বিহার, উড়িষ্যা, এই জায়গাটাতে এই সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। একটা 21শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এটা হলো ফেব্রুয়ারি মাস। আবার 25 এবং 26শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, বিশ্বের ইতিহাসে এমন জঘন্যতম হত্যাকাণ্ড তৃতীয় একটি ঘটেনি। দিনে দুপুরে
57 জন তরুণ তাজা চৌকস মিলিটারি অফিসারকে জঘন্য উপায়ে হত্যা করা হয়েছে চোখের সামনে। আমরা দেখেও না দেখার বাহন করেছি। এই সমস্ত ঘটনাগুলো এই মাসে ঘটেছে এবং ঠিক একইভাবে আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন সেটাও এই ফেব্রুয়ারি মাসেই। এই ফেব্রুয়ারি মাসটা এই জন্য বেছে নেয় শয়তান, এই সময়টাতে বৃষ্টি বাদল থাকে না এবং আমাদের প্রকৃতি একটু সুন্দর রূপ ধারণ করে, বসন্তকাল শুরু হয়। এই সময়টাতে শয়তান জাগ্রত হয় খুব বেশি। বাংলাদেশে বিগত 16 বছরে পৃথিবীতে শয়তানের একজন হলেন নরেন্দ্র মোদী, আরেকজন হলেন শেখ হাসিনা। এই দুই শয়তান মিলে বাংলাদেশ নামক এই ভূখণ্ডটাকে চিরতরে স্তব্ধ করে দিয়ে গ্রাস করার জন্য এই দুই শয়তান কাজ করেছিল এবং করে যাচ্ছে। হাসিনা এই ফ্যাসিস্ট, সে এমন একটা স্বেচ্ছাচারী সুবিধাবাদী জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারী। সে এই দেশ থেকে পালিয়ে গিয়েও এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তার বংশোৎপদ কাদের, ওবায়দুল কাদের, তিনি থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। হত্যা করা হয়েছে, একজনকেও হয়নি। কেন উনি এই সংখ্যাটা বললেন? এই সংখ্যাটা হলো সরাসরি তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে এরা সরাসরি জড়িত ছিল, এখনো আছে। তাদের বংশোদ্ভূতরা এই ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশ নয়, তিনি সারা বিশ্ব পরিচিত, অভিজ্ঞ, সুবিজ্ঞ, জ্ঞানী, প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব হিসাবে উনি নোবেল বিজয় করেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম নোবেল বিজয়। তাকে একবার হাসিনা পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে মেরে ফেলছে, তাই নয় কি? তাকে তার নিয়ে যা ইচ্ছা তা বলতো সেই হাসিনা। সেই ব্যক্তিত্বটাকে আল্লাহ তাকে বাংলাদেশের দুঃসময়ে নিয়ে এসেছিলেন। দুঃখজনক হলো সত্য, আমাদের ছাত্ররা, আন্দোলনকারী যে যারা ছাত্র জনতা করেছে, তারা তাদের এই বিপ্লবের সুফলটা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। তারা যেহেতু ছাত্র, তাদের জ্ঞান কিংবা দূরদর্শিতা তো বেশি ছিল না। বাট ডক্টর ইউনূস যখন বসেছেন, ডক্টর ইউনূসের কিন্তু ক্ষমতা লোভী ছিলেন না, তাকে আমরা বসিয়েছি। সেই ডক্টর ইউনূসের হয়তো কিছু পারিপার্শ্বিক দুর্বলতা থাকতে পারে, তার উপদেষ্টারা দুর্বল হতে পারে, কিন্তু এজ এ ম্যান ডক্টর ইউনূস, তার সম্বন্ধে তো কোনো কারো রূপ নাই। কিন্তু তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দেশকে আবার একটা নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি করার জন্য এই সমস্ত লোকেরা কাজ করছে। মানুষকে ধৈর্যহীন ফেসিবাদের মাধ্যমে আবার এই দেশটাকে অশান্তিতে পরিপূর্ণ করতে চাচ্ছে। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ঐক্যবদ্ধ কমিশনের সেটাই বলছি, বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধ কমিশন দেখেন, আপনার এই স্টুডিওটা যদি আপনি 16 বছরে জঞ্জালে ভর্তি করে ফেলেন, আপনি কি হঠাৎ করে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় রাতারাতি পরিষ্কার করা সম্ভব? আপনারা দেখেন যে পলিটিক্যাল পার্টি লিডাররা 5ই আগস্টের বিপ্লবের পর বলেছিলেন যে আপনারা যত সময় লাগে সংস্কার করেন, দেশটাকে একটা যোগ্য পরিস্থিতিতে নেন, বলেছি কিনা মনে করেন। কিন্তু 1 মাস গেল না, 2 মাস গেল না, এরপরে শুরু হয়ে গেল তাদের ক্ষমতা যাওয়ার, ক্ষমতা আহরণের জন্য। এটা কারা করাচ্ছে জানেন? পিছন থেকে তাদেরকে কারা পরিচালিত করতে চাচ্ছে? সেই ফ্যাসিস্ট হাসিনার উত্তরসূরিরা, প্রেতাত্মারা তাদেরকে বিভ্রান্ত করার জন্য, এবং বিভ্রান্ত করার জন্যই আপনি দেখেন তিতুমির কলেজের ছেলেরা। এই প্রসঙ্গটিতে একটু পরে আবার বিস্তারিত আসছে। সাংবাদিক, লেখক ও সঙ্গীত শিল্পী আব্দুল মোমিনের মানিকে যে কর্নেল অবসরপ্রাপ্ত এমএ হক বলছিলেন যে বিপ্লবের যে চেতনা, যে সুফল যেটা আসার কথা, সেই জায়গায় কিছুটা কি বলবো, এক ধরনের অনৈক্যের সুর মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে, এবং পেছন থেকে এক ধরনের ইন্ধন, ষড়যন্ত্র, সেই জায়গায় দাঁড়িয়ে এই কমিশনগুলোর রিপোর্ট এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক কিভাবে দেখছেন? অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলা ভিশনকে এবং এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা, কৃতজ্ঞতা। ভাষার মাস চলছে, ভাষা শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একটা গণ অভ্যুত্থান হয়েছে। যে কোনো পরিবর্তনের পর একটা সময় থাকে যেটা অস্থির সময়, ট্রানজেকশনাল পিরিয়ড আমরা বলতে পারি।
এই সময়টা এরকম একটা সময়, আমরা একটা 16 বছরের দাহকাল পেরিয়ে এসেছি। এখন এই মুহূর্তেই একদম সম্প্রীতি, পরমত সহিষ্ণুতা, তারপর ভালোবাসাবাসি মাখামাখি হবে এমনটি না। কারণ আমাদের পিঠে তো গত 16 বছরের দায়, আমাদের পিঠে গত 16 বছরের অপসংস্কৃতির ভার। এগুলো কিভাবে মোচন হবে? এগুলো মোচনের জন্যে সাংস্কৃতিক পরিশুদ্ধতা, রাজনৈতিক প্রজ্ঞা দরকার। এখন দেখুন, ইরানে যখন বিপ্লব হলো, বা ভিয়েতনামে বা কিউবায়, বিপ্লবের পরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এইরকম ঘটনা ঘটেছে। ইরানে তো বিপ্লবের পর অসংখ্যবার অস্থিতিশীল হয়েছে, 4 থেকে 6 বছর লেগেছে স্বাভাবিক পরিস্থিতিতে যেতে। কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যেমন দেখুন যে নির্বাচন বেশি বিলম্বে হওয়া উচিত নয়, যেমন ঠিক তেমনি আবার খুব দ্রুত হওয়া ঠিক না। কারণ এই জঞ্জালগুলোকে তো পরিষ্কার করতে হবে। এবং আমার মনে হয় যে নির্বাচন নিয়ে এখন আর দোলাচলতার মধ্যে থাকা উচিত না। কারণ আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে যতটুকু তথ্য পেয়েছি যে নভেম্বরে তফসিল হচ্ছে, এটা সরকার ডিসেম্বরে করতে চেয়েছিল, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর চাপাচাপির কারণে সেটা নভেম্বরে আনা হয়েছে। তো তফসিলের পর 45 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, তার মানে ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারি শুরুর দিকে হবে 26-এর। তো তার মানে এখন কিন্তু হাতে বেশি সময় নেই, 8-9 মাস। এই সময়গুলোতে যদি রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে সংস্কারের কাজটা সেরে নেয় তাহলেই হবে বুদ্ধিমত্তার কাজ। আমরা তো বলছি যে পরিবর্তিত হয়েছি, এটা হবে এটা হবে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজে কতটুকু বদলালাম, আমার রাজনৈতিক দলটি কতটুকু বদলালো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে সংস্কার হয়ে গেল কিন্তু আমি আমার মধ্যে পরিবর্তন আনলাম না, বা আমার দলে কোনো পরিবর্তন আসলো না, তাহলে তো সেটা আসলে কেবলমাত্রই কথার কথা হয়ে যাবে। তো এই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঐক্যমত্য কমিশন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হয়েছে। তিনি এটা নিজেই আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন। আমরা মনে করি যে যতটুকু ভুল বোঝাবুঝি আছে এটা মিটে যাবে, মিটাতেই হবে। কারণ দেখুন, 71, 90, 24 বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে, অনেক সম্ভ্রম হারিয়েছে, আমাদের মা বোনেরা অনেক ক্ষত তৈরি হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা রক্ত দিয়েছি, জীবন দিতে পারি, আমরা অঙ্গহানি হতে পারে আমাদের, কিন্তু আমরা নির্মাণ করতে পারি না। 71 এবং 90 তাই দেখেছি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার 71-এর মূলনীতি ছিল, সেটা কি বাস্তবায়ন হয় নাই তো 53 বছরে। এখন 24-এ এসে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি এই গণ অভ্যুত্থানের চেতনাটা, তাহলে এর চেয়ে বড় পরিতাপের আর কি থাকতে পারে? সেই জন্যে একই ভুল পুনরাবৃত্তি করা যাবে না। অবশ্যই বিড়ালের গলায় ঘণ্টি যেমন একজনকে বাঁধতে হবে, ঠিক একইভাবে যে দায়িত্বটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চাইলে অবশ্যই আবারও 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মতো যুথবদ্ধ হতে পারবে সব রাজনৈতিক দল। কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক, এই যে মানে যে 24-এর যেই চেতনা, সেই জায়গাটা যেন আমরা যেন হারিয়ে না ফেলি, বা যে সুযোগটা এসেছে যে সুযোগটা যেন হাত ছাড়ানো হয়। কিন্তু এই যে ঐক্য, বারবারই তো ঐক্যের কথা বলছে, অনুষ্ঠানটা শুরুও করেছিলাম ঐক্যের কথা বলে, সব জায়গায় এখন বারবার এই জিনিসটাকে গুরুত্ব দেয়। আপনি কিছুটা যাচ্ছিলেন যে তিতুমির কলেজ, আমি শুধু এই প্রসঙ্গটি বলছি না, মানে এই যে সাম্প্রতিক সময় বলাই হচ্ছে যে ঢাকা একটা আন্দোলনের শহরে পরিণত হয়েছে, যে কোনো কিছুতে ইস্যুতে নেমে যাচ্ছে, সেই জায়গায় অন্তর্বর্তী সরকারে কিছুটা কোনো দুর্বলতা দেখেন না, এবং এগুলো কিন্তু আলোচনায় আসে। এই বিশৃঙ্খলাগুলোর পিছনে আবারও আপনিও বলছিলেন সেই ফ্যাসিস্টদের, সেই পুরনো অপশক্তিদের কোনো অর্থায়ন, কোনো কারসাজি। দেখেন, আপনি খুব সঠিক জায়গায় হাত দিয়েছেন। এই অস্থিতিশীলতা, ঐক্য বিনষ্ট করার মাধ্যমে সবকিছু অ্যাচিভ করা সম্ভব, শয়তানি কর্মকাণ্ডগুলো। যেমন ধরেন ডক্টর ইউনূস, উনি বলেছেন গতকাল যে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল অর্থ ব্যয় করছে। এটা তো দেখেছেন আপনি পত্রিকায়। অর্থ এমন একটা জিনিস আমাদের বাংলাদেশে, প্রথমত আমি তো কিন্তু সদ্য আপনার ওমরা করে আসলাম, আজকে ফেরত এসেছি। আমি সেখানে গিয়ে আল্লাহর ঘর পবিত্র এবং আল্লাহ রসুলের রওজা শরীফে যে লক্ষ লক্ষ লোকের আগমন দেখলাম, এবং এর আগের বছর কিন্তু এর অর্ধেক লোক হয়নি। মানুষের ভিতরে যেখানে ইমানি সচেতনতা আসছে, যে যত কথাই বলুক, প্রত্যেকটা জাতি পরিচালনার জন্য তাদের কিন্তু নিজস্ব কিছু উপাদান থাকে, রীতি থাকে। আজকে সব দেশে পরিবর্তন হচ্ছে, কি বাংলাদেশে এত হত্যাকাণ্ডের পরে, এত রক্তক্ষয়ের পরেও আমাদের মধ্যে কেন জানি পরিবর্তনটা আসেনি। কেন আসেনি জানেন?
লোভ, হিংসা, অহংকার, এই তিনটি শয়তানি গুণে গুণান্বিত আমাদের অসংখ্য লোক। এবং তারা সেই অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, হিংসাবশত কি করছে, জাতিকে বিশৃঙ্খলা করানোর চেষ্টা করছে, ঐক্যমত্য চেষ্টা করছেন ডক্টর ইউনূস, কিন্তু এর বিপরীতে শয়তানি শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে অনৈক্যের সৃষ্টি করছে। একটা উদাহরণ দিই, আমি যতদিন ধরে রাজনীতি দেখছি, বিএনপি এবং জামাত এই দুটো দল কিন্তু সবসময় ঐক্যবদ্ধ ছিল, আপনার মনে আছে কিনা। ইভেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান উনি যখন রাজনৈতিক দল গঠন করলেন, সেই সময় দেখেন যাদেরকে তথাকথিত লোকেরা স্বাধীনতা বিরোধী শক্তি বলতো, শাহজিদুর রহমান থেকে শুরু করে আরো অসংখ্য মানুষ যারা মন্ত্রী পরিষদে ছিলেন, ইফ ইউ ক্যান রিমেম্বার, সেই সময় কিন্তু তারা বলে নাই যারা স্বাধীনতা বিরোধী এদেরকে এই করা হবে না। কিন্তু এখন বিএনপির মধ্যেই অনেক লোক যারা এর বিরোধিতা করছে, এই জামাতের সাথে ঐক্য কিংবা জামাতের মধ্য থেকে যারা বিএনপির সাথে ঐক্যের বিরোধিতা করছে, ঐক্যমতে না গিয়ে, আপনি কি মনে করেন না এই ইনভেস্টমেন্টটা হলো ওই শয়তানি শক্তি হাসিনা? তারা এই ঐক্যকে বিনষ্ট করার জন্য থেমে নেই, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি রন্ডে রন্ডে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে একটা দেহের মধ্যে। বাংলাদেশ নামক একটি দেহ, এই দেহটাকে ক্যান্সার থেকে শুরু করে সর্দির জ্বর পর্যন্ত সমস্ত ভাইরাসে পরিপূর্ণ করে দিয়েছে এই শয়তানি শক্তিগুলো। সেই ভাইরাসগুলো মাঝে মাঝে যখন কোনো জায়গায় ভাইরাস কামড়ালে চুলকানি শুরু হয়, কোনো জায়গায় কাশি শুরু হয়ে যায়, এই উপসর্গগুলো আমাদের রাজনীতিবিদরা যারা মেইন স্ট্রিমের রাজনীতি, দেশকে ভালোবাসে, ওই স্পিরিটের কথা বলেছিলাম, প্রথমত বাংলাদেশের মানুষকে যারা ভালোবাসবে তাদের ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া বাংলাদেশের মানুষকে ভালোবাসবে, সেই ঈমান আসলে সত্যিকারের ঈমান নয় এবং দেশপ্রেমও নয়। কারণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে 14ই আগস্ট একটা ধর্মের উপর ভিত্তি করে। এটাকে অস্বীকার করতে পারবেন? 47 সালে যদি 15ই আগস্ট পাকিস্তান না হতো, কিয়ামত পর্যন্ত শেখ মুজিবের মতো 1000 না 1 লক্ষ শেখ মুজিব থাকলেও সেই বাংলাদেশ নামক দেশটাকে কোনো দিন স্বাধীন করতে পারতো না। কিন্তু আমরা সেটাকে ভুলিয়ে দিয়েছি। আমাদের কিছু কিছু বামপন্থী, কমিউনিস্ট, নাস্তিক রাজনীতিবিদরা এই দেশের মানুষকে ধর্ম থেকে, দাড়ি টুপির বিরুদ্ধে তারা স্বাধীনতার পর যে যুদ্ধ শুরু করেছিল, স্টুডিওতে বলেন, রেডিও বলেন, টিভিতে বলেন, সিনেমাতে বলেন, দাড়ি আর টুপি, যে দাড়ি টুপি পাকিস্তান সৃষ্টি করেছিল, আমাদের বাপ দাদারা দাড়ি টুপি পরাচ্ছিলেন যারা তখন পাকিস্তান প্রতিষ্ঠিত করেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। আপনি আমিও ছোটবেলা দাড়িওয়ালা দেখে দাড়িওয়ালা, আমি দাঁড়িয়ে আছে বলি এখনো অনেক লোক, আমি যদি এখন আপনার মধ্যে ক্লিন শেপ হতাম তাহলে কিন্তু আমাকে বাংলাদেশে একটা হিরো হয়ে যেতাম। আমি বিশ্বাস করেন, আমি আমার কোনো গুণ নেই, আল্লাহর দেওয়া গুণাবলী, কিন্তু এই দাড়ির কারণে ওই বামপন্থীরা তারা কিন্তু ওই প্রথম আলোর মতো পত্রিকা, ডেইলি স্টারের মতো পত্রিকা, তারা এই ধরনের কাজ করে যাচ্ছে যাতে বাংলাদেশের মানুষকে ডিভাইড এন্ড রুল। এই জায়গাটা আমির মোমিনিন মানিক যেটা বলছিলেন যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, সংস্কারের কথা বলছি, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কতটা সংস্কার করবে? এক্স্যাক্টলি, জাস্ট এই কথাটি আমি আজকে বলুন। অসংখ্য দুর্নীতিগ্রস্ত নেতা বর্তমানে 5ই আগস্টের আগে যখন তারা জেলখানায় যেত অর্থ দিয়ে, জেলখানায় যেত পুলিশকে অর্থ দিয়ে, আবার জেলখানায় গিয়ে অর্থ দিত পিজি হাসপাতালে যাওয়ার জন্য, আবার পিজি হাসপাতাল থেকে বের হওয়ার জন্য আবার অর্থ দিত। সেই রাজনীতিবিদরা যারা পায়ে স্যান্ডেল ছিল না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ফ্ল্যাট, বাড়ি, লন্ডনে বাড়ি, বেগমপাড়ায় বাড়ি। এই সমস্ত রাজনীতিবিদরা কিন্তু হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে। আপনি দেখবেন তারা তাদের বিশাল দলবল নিয়ে আবার মাঠে নেমে পড়েছে, এবং মানুষও 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের প্রচারণা চালাচ্ছে। যেখানে আজকে আমার কাছে, আমার এলাকা থেকে একজন আসলো, যেখানে আওয়ামী লীগের বালি ফেলে না ড্রেজার দিয়ে, সেই ড্রেজারের বালি আওয়ামী লীগের লোকেরা নিত 40 পয়সা করে পার স্কোয়ার ফিট, পার কিউবিক ফিট। আর বর্তমান দালালরা, সেই দুর্নীতিগ্রস্ত দালালরা 2 টাকা নির্ধারণ করেছে যে 2 টাকা দিতে হবে। তো সেই নেতার কাছে বালিওয়ালারা গেছে, আগে দিলাম 40 পয়সা, এখন কেন 2 টাকা দিতে হবে? মানে তোরা 35 পয়সা করে দিস। আবার যখন বলে যে আমাদেরকে 35 পয়সা করে দিতে বলছে, কেন 2 টাকাই দিতে হবে, আমাদের নেতা আমাদেরকে 2 টাকাই নিতে বলেছে। এই যে লুটপাট, এই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে কি কোনো দল তাদেরকে বহিষ্কার করেছে? করে নাই।
যে রাজনৈতিক দলগুলো এই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দিয়েই আবার ইলেকশন করাতে চায় এবং তাদেরকে দিয়ে লাঠি সোটা নিয়ে যখন আবার ভোটারদের কাছে যাবে, তাহলে সেই রাজনীতি কিভাবে সংস্কার না করে এই দেশে আপনি সঠিক পথে আনতে পারবেন? সেটাই এখন রাজনৈতিক দলদের উচিত হলো ধৈর্য ধারণ করা। ডক্টর ইউনূস লোভী কোনো লোক না, এটা তো আমরা জানি। সেই লোভী লোকটা না, তারকে দিয়ে যত রাজনৈতিক দলগুলো যদি সত্যিকারের অর্থেই দেশকে ভালোবাসে, তাদের উচিত হলো এই লোকটাকে দিয়ে আরো বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেটা তারা করতে পারে। আমিনুল মোমিনিন মানিকে যে রাজনৈতিক দলগুলো একটু ধৈর্য ধারণ করা দরকার, কিন্তু এটাও তো ঠিক যখন এই যে এই অভিযোগগুলো তো আসছে যে সরকারের প্রত্যক্ষ সমর্থনে যখন কেউ একটা দল গঠন করে, যেটা বিএনপি মহাসচিব এরই মধ্যে রাজনীতি প্ল্যাটফর্মে আলোচনায় এনেছেন, যে সেই ক্ষেত্রে সরকার নিরপেক্ষতা হারায় কিনা, যে এই জায়গাটি আমি শুরুতে বলছিলাম একটা দূরত্ব তৈরি হওয়ার ইঙ্গিত। যদি ছাত্ররা একটি দল গঠন করে, আলোচনা আছে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ, সেই জায়গায় ঐক্যটা তাহলে দিন শেষে ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং হবে? ইতিমধ্যে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে নতুন দলে যদি ছাত্রদের প্রতিনিধি, মানে যারা এখন মন্ত্রী পরিষদে আছে, 3 জন তো আছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই 3 জনের মধ্যে যে কোনো 2 জন বা 1 জন যদি দল গঠনের সঙ্গে যুক্ত হয় বা দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়, তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেবেন, তাদের মন্ত্রণালয় ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে যুক্ত হবেন। এখন দেখুন, যদি তারা দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে আসেন তাহলে অবশ্যই সাধুবাদ জানাবো, কিন্তু সরকারের থেকে তো রাজনৈতিক দল গঠন করতে পারবেন না। এখানে তো লজিক আছে নিঃসন্দেহে, যে আপনি যখন একটা দায়িত্বে আছেন, ওই দায়িত্বে থেকে আপনি আরেকটা লাভজনক পদে যেতে পারেন না। জি, কিন্তু পদে না থাকলেও এক ধরনের যে আলোচনাটা হচ্ছে রাজনীতির মাঠে, সরকার এক ধরনের প্রত্যক্ষ সমর্থনের কথা তো বলছে, যেটা আজকেও বিএনপির ফুলকপি রিজভী আহমেদ বলেছেন যে কে দল করবে এই দায়িত্ব তো প্রধান উপদেষ্টার নয়। কারণ আমরা যে আলোচনাটা করছিলাম, তিনি একটা বড় দায়িত্ব নিয়ে এসেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ রাখার, সেই জায়গাটি থেকে কিছুটা। রুহুল কবির রিজভী কি বলেছেন যে প্রধান উপদেষ্টা দল করে দিচ্ছেন এইরকম? কিন্তু কে দল করবেন, কারণ এই আলোচনাটাতে এসেছে প্রধান উপদেষ্টা একটা মন্তব্য করেছিলেন যে তরুণরা দল গঠন করছে, এবং এর আগে কিন্তু ইনি স্পষ্ট করে দিলেন যে ছাত্ররা দল করবে। সেইখান থেকে কথাটা এসছে যে সরকারের এক ধরনের প্রত্যক্ষ সমর্থন যদি থাকে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা, যেটা দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রামের কথা বলা হচ্ছে, সেটা তাহলে দিন শেষে থাকলো কিনা? সরকারের প্রত্যক্ষ সহযোগিতা থাকা উচিত নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় তারুণ্যের প্রশংসা করেন, তিনি তরুণদের প্রশংসা করেন, তরুণদের অনুপ্রেরণা দেন। সব বক্তৃতাগুলো আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি দেশে বা বিদেশের মঞ্চে গিয়ে যখন আসলেন তরুণদের ডাকে, এবং তিনি তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চাননি, তরুণরা চেয়েছেন, জোর করেছেন, তারপরে রাজি হয়েছেন তিনি, যে কারণে তিনি তারুণ্যের জয়গান করতে গিয়ে এই কথাটা বলে ফেলেছেন। এখন এই কথাটাকে নিয়ে যদি অনেক বিতর্ক তৈরি করা হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইতোমধ্যে ফেলে দেবার জন্য, তার পতন ঘটাবার জন্য আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তর থেকে নানা ধরনের চক্রান্ত করার জন্য, তো সুতরাং যারা আমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করছি, বিতর্কিত করে খুব একটা লাভ করতে পারবেন তা কিন্তু নয়। কারণ ফ্যাসিবাদ এমন একটা অপশক্তি যে আপনার প্রাথমিকভাবে মনে হবে যে হয়তো এখন ফ্যাসিবাদ নেই বা এখন ফ্যাসিবাদী শক্তি এখানে নেই, কিন্তু যদি আবার ফ্যাসিবাদী শক্তি এখানে পুনর্বাসিত হয় বা কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠে, তখন যে কি পরিমাণ বিপত্তির মুখে পড়তে হয় সেটা আমাদের আবারও মোকাবেলা করতে হবে। কারণ দেখুন, ফ্যাসিবাদী প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি থাকে না, সেটা হয়ে যায় যে অপকৌশল। যেমন রাজনৈতিক সাম্প্রদায়িকতা বলে একটা কথা আছে। দেখুন, বাংলাদেশে কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িকতা সেইভাবে প্রকট আকারে নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, ভারতে মন্ত্রী পরিষদে এই মুহূর্তে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলমানের কোনো প্রতিনিধি নেই ভারতে। ইতিহাসের নজির ব্রেক করে তারা মুসলমানদেরকে বাদ দিয়েছে তাদের মন্ত্রিসভায়, মোদীর মন্ত্রিসভা থেকে। কিন্তু দেখুন, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এত চাবুক শোনাচ্ছে ভারতের মিডিয়াগুলো, কিন্তু এই অন্তর্বর্তী সরকার ছোট একটা সরকার, একটা সুনির্দিষ্ট সময়ের জন্য সরকার, রাজনৈতিক সরকার নয়, তবুও এখানে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি আছে। সুতরাং এই বিষয়টা তুলে ধরা দরকার। আমরা যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাবুক শানিয়ে মনে করি যে না আমরা সফল হয়ে যাব, তা কিন্তু নয়। আমরা অবশ্যই সমালোচনা করব, আমরা নিন্দা করব, ভুল হলে ধরিয়ে দেব, কিন্তু সেটা যদি ফ্যাসিবাদের ভাষারই পুনরাবৃত্তি হয় তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, সরকার হবে এবং জনগণ হবে। এখন যে বিষয়টা আমরা দেখছি যে ছাত্রদের সঙ্গে বিএনপির দূরত্ব, জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বা বিএনপির সঙ্গে অন্যান্যদের দূরত্ব তৈরি হয়েছে, ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ করছে যে মোটা দাগে 3টি বিষয়, যেমন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ,
বিএনপি না করলো। এরপরে হচ্ছে সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপি না করলো। এরপরে দেখা গেল যে জুলাই প্রোক্লামেশন ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপি অনীহা দেখালো। এইগুলোর বিষয়ে ছাত্রদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। আর এখন আমরা বিএনপির সঙ্গে জামাতকে তো গত 16 বছর দেখেছি। এখন যদি এই যে একটা টার্ম আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই টার্ম ফ্যাসিবাদী টার্ম। রাজনীতিতে অবশ্যই আদর্শিক শক্ত দৃঢ়তা এবং আদর্শিক একটা বুনিয়াদ থাকতে হবে, বয়ান থাকতে হবে, এবং বয়ান শুধু নয়, প্রায়োগিক দিকও থাকতে হবে। আমি বললাম যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা কিন্তু এই সর্বশেষ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন। তিনি বলেছেন যে প্রয়োজনে এই পরিস্থিতিতে যদি বিএনপির সঙ্গে ভোট এবং গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, আমরা মাঠে নামবো, বিএনপির সঙ্গে জোট করব। এটা হাসান মাহমুদের প্রত্যাশা আর কি। কিন্তু আমরা আগে দেখেছি যে যেমন জামাতের সঙ্গে আওয়ামী লীগ তো যুগপৎ আন্দোলন করেছে 95 সালে কেয়ারটেকার সরকারের দাবিতে। এই 16 বছর আমরা দেখলাম যে জামাতের সঙ্গে আবার প্রধানতম বিরোধিতায় উত্তীর্ণ হলেন এই আওয়ামী লীগের নেতারা। কিন্তু এটা তো ইতিহাস। জামাতের কামারুজ্জামান, কাদের মোল্লা, তাদের সঙ্গে অসংখ্যবার এই মতিয়া চৌধুরী থেকে শুরু করে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বৈঠক করেছেন। একজনের বাসায় আরেকজনের বাসায় খাবার গেছে, কাদের মোল্লার বাসা থেকে মতিয়া চৌধুরীর বাসায় খাবার গিয়েছে, তারা দিনের পর দিন বৈঠক করেছেন। তারপরে কি দেখলাম, রাজনীতিতে শেষ কথা নেই এই অজুহাত দিয়ে দেখলাম যে আবার জামাত বিএনপি এবং আওয়ামী লীগের যে একটা ক্ষুদ্র দল, ছোট দল, তাদেরকে প্রধান শত্রুতে পরিণত করলো। আচ্ছা, এখন আবার দেখছি যে এই ফ্যাসিবাদী পুনরাবৃত্তি, যে জামাতের সঙ্গে বিরোধ হয়ে যাচ্ছে বিএনপির। এক্ষেত্রে অবশ্যই জামাত এবং বিএনপি দুটো দলেরই দায় আছে। জি, এই আলোচনায় আবার ফিরছে ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ এন্ড ভিউজ এটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। কর্নেল এম এ হক, এই যে বলছিলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, 6 মাস হতে চলল। এই 6 মাসে তিনি, তার দল কিংবা তার দলের কোনো পর্যায়ের নেতাকর্মী ন্যূনতম অনুশোচনাবোধ, ক্ষমা প্রার্থনার বিষয়গুলো তো দেখলামই না, বরং নানাভাবে নানা ধরনের ষড়যন্ত্রের জালি বুনতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও খবর বেরিয়েছে যে আগামীকাল, অর্থাৎ যখন কথা বলছে আজকে 5 ফেব্রুয়ারি, তিনি রাত 9টায় ছাত্র সমাবেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই যে আওয়ামী লীগের এইসব কার্যকলাপ, কীর্তিকলাপকে কীভাবে দেখছেন? আমি এইভাবেই দেখি। দেখুন, আপনি নিশ্চয়ই ন্যাশনাল জিওগ্রাফিক কিংবা অ্যানিম্যাল প্ল্যানেট দেখেন মাঝে মাঝে, তাই না? আমিও দেখি। দেখবেন অনেক সময় একটা হরিণের বাচ্চা বাঘ বা সিংহ তাকে খাওয়ার জন্য ধরার পরে তার মায়া জাগ্রত হয় তার ভিতরে। দেখবেন এরকম অনেক ইতিহাস আছে। একটা চিতাবাঘ একটা এই ছানাকে, হরিণ ছানাকে লালন পালন করছে, তার দুধ খাওয়াচ্ছে, এমনকি সিংহ লালন পালন করছে। কিন্তু হায়না নামক যে জন্তুগুলো আছে, তারা কিন্তু বাচ্চা হোক শিশু হোক টেনে হিচড়ে সেটাকে খেয়ে ফেলে। হাসিনা নামক এই প্রাণী এবং তার দলের মানুষ তো এটা বলে যে তুই মানুষ না আওয়ামী লীগ। এটা এই মানুষ না আওয়ামী লীগ, এই শব্দটাতে কিন্তু বোঝা যায় যে তারা কত হীন হায়না। এই হায়নারা আজকে এই ডক্টর ইউনূসের দুর্বলতার সুযোগ নিয়ে, এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন দুর্বলতা কিসের, হ্যাঁ, ডক্টর ইউনূস এত বড় হৃদয়বান লোক, মায়া মমতা তার দেহে পরিপূর্ণ। এই মায়া মমতা দিয়ে কিন্তু দেশ, বাংলাদেশের মতো দেশ চলে না। আপনি নাকের বদলে নাক, কানের বদলে কান, রক্তের বদলে রক্ত, জীবনের বিজনে জীবন, এটা কোরআনের আয়াত আছে। কিন্তু এই হায়নাদেরকে যদি ক্ষমতায় বসার পরপরই ডক্টর ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাদেরকে যদি স্পিরিটেড উপদেষ্টা নিয়োগ করতে পারতেন, 53টা মন্ত্রণালয়ের জন্য যদি 53 জন ইয়াং, এনার্জেটিক, স্পিরিটেড, ইমানি শক্তি, দেশপ্রেমের শক্তি আছে, এই ধরনের লোকদেরকে যদি উনি উপদেষ্টা নিয়োগ করে রাষ্ট্র পরিচালনা করতেন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত দ্রুতগতিতে নেওয়ার কাজে ব্যবহার করতেন, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও যারা অপরাধী তাদেরকেও ক্ষমা না করতেন। অন্য দলেও কিন্তু আছে। আপনি কি মনে করেন আওয়ামী লীগের বাইরে অন্যান্য দলের দুষ্কৃতিকারী নাই? তাদের কি আপনার একদম হত্যাকারী নাই? আছে। লুণ্ঠনকারী নাই? আছে। তাদের সকলের বিরুদ্ধে সমভাবে অ্যাকশনে যেতে পারতেন,
তাহলে কিন্তু কোনো রাজনৈতিক দল ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতে দাঁড়াতো না। যখন আপনি মায়া মমতা দেখিয়ে ভালোবাসা দেখিয়েলেন, আরে আপনি কাকে ভালোবাসা দেখাবেন? ভালোবাসা তো তাকেই দেখাবেন যার ভালোবাসা আবার বিপরীতমুখী, বিপরীতভাবে সেও ভালোবাসা দেখানোর যোগ্যতা রাখে। কিন্তু এই জায়গাটি আপনি বলেন তো, কয়জন আমলাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি 6 মাসে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশ ব্যাংককে লুট তরাজ করে শেষ করে দিয়েছে? একজনকে গ্রেপ্তার করে আমরা শাস্তি দিতে পেরেছি? পারি নাই। এই যে 2000 নিরপরাধ একদম নিষ্পাপ লোকদেরকে গুলি করে পশুর মতো হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে কয়জন পুলিশকে আমরা ফাঁসিতে ঝুলাতে পেরেছি? ফাঁসিতে একজন ঝুলাতে পেরেছি? এগুলো তো প্রকাশ্যে আদালতে বিচার করে এদেরকে যদি শাস্তি দিতে পারতেন ডক্টর ইউনূস আরো 10 বছর ক্ষমতা থাকলেও বাংলাদেশের কোনো লোক তার বিরুদ্ধে যেত না। বাংলাদেশের লোক কিন্তু একজন অনেস্ট, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক চায়, সরকার প্রধান চায়। তারা কি গণতন্ত্র কি এগুলো বুঝতে চায় না, আগে বুঝতে চায় আমরা একজন ভালো ন্যায়পরায়ণ শাসক চাই, যিনি ওই স্বাধীনতা যুদ্ধের 1971 সালের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদাকে বাংলাদেশে উপরে তুলে ধরবে, জগৎকে দেখাবে যে দেখো আমরা 3টা জিনিস প্রতিষ্ঠা করতে পেরেছি। এই কাজটা যদি ডক্টর ইউনূস করতেন, তাহলে এই রাজনৈতিক দল থেকেও কখনো এই আওয়াজ হতো না যে আপনি তাড়াতাড়ি ইলেকশন দেন। আরে ভাই, ইলেকশন যে দিবেন আপনি কি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল যোগ্যতা ঘোষণা করেছে যে আমার দলের এমপি প্রার্থী হইতে হলে আপনাদের এই যোগ্যতার ভিত্তিতে আমরা রাজনীতি করতে দিব, এমপি পদ প্রার্থী দেবো? এই কথাটা গুরুত্বপূর্ণ, আপনাকে শুনতে হবে। এটা কি কোন দল ঘোষণা করেছে যে আমরা এমপি আইন প্রণেতা, যারা আইন প্রণেতা হবেন তাদের এই প্রার্থী হতে হলে এই দল থেকে তারা প্রথমত কোনো দুর্নীতিগ্রস্ত লোক হতে পারবে না, এবং দুর্নীতিগ্রস্ত লোকের ছেলেমেয়েরও হতে পারবে না। যারা আপনার হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দেশ থেকে পাচার করে জিরো থেকে হিরো হয়েছে, তারা হতে পারবে না, চোর হতে পারবে না, ডাকাত হতে পারবে না, দুর্নীতিকারী হতে পারবে না। কোন রাজনৈতিক দলকে এখনো ঘোষণা দিয়েছে? দেয়নি। তার মানে কি? তারা ওই সকল অসৎ লোকদেরকে দিয়ে আবার আইন প্রণেতা বানাবে, আর আমলারা তাদের ঘাড়ে বসবে এসে। কেননা ওই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা তো দেশ পরিচালনা করতে জানেন না, প্রশাসন পরিচালনা করতে জানেন না, আমলারা সেই সুযোগ নেবে। এখন যেটা নিচ্ছে উপদেষ্টাদের দুর্বলতার সুযোগ নিয়ে, এই উপদেষ্টারা মিনমিন শয়তান, নাকি মিনমিনের শয়তান বুঝেন? মিনমিনের শয়তান করে পরামর্শ দেয়, স্যার চিঠিটা এইভাবে লিখি স্যার, এই চিঠিটা লিখলে না স্যার আপনিও ধরা পড়বেন না, আমিও ধরা পড়বো না, স্যার দিয়ে দিই স্যার, যা হয় হবে। এইভাবে কিন্তু দেশ চলছে। সুতরাং এই পরিস্থিতিতে আমি বলবো ডক্টর ইউনূসকে কঠোর অবস্থানে যেতে হবে। এই দেশকে শাসন করতে হলে, এই দেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে হলে আপনাকে অবশ্যই ন্যায়পরায়ণতার সাথে শক্তিশালীভাবে এই দেশকে শাসন করতে হবে। আমিরুল মোমিনীন মানিক, যে আপনিও কি মনে করেন কিনা যে দুর্বলতার কিছুটা সুযোগ বিভিন্ন মহল নিচ্ছে? এবং যে প্রসঙ্গটা করছিলাম যে শেখ হাসিনা তার পরিবারের ভয়াবহ সব দুর্নীতির চিত্র নিউজ এটা জানাচ্ছিলেন যে সিআরআই নামে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর এর সন্ধানে, যে দুর্নীতির সব ভয়াবহ খবর, এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের আবার রাজনীতিতে ফিরে আসার যে সুযোগ খুঁজছে। আচ্ছা দেখুন, এই সরকার বড় ভুলটি করেছে যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হলো, 8ই আগস্ট সরকার গঠন হলো, তাই না? তো সেই সময়ে জনমত কি ছিল? মানুষ কিন্তু এটা বলা বলি করছিল যে এই সরকার সম্ভবত শেখ হাসিনার যে বাকি সময়টা আছে মেয়াদ সংসদের, সেই সময় পর্যন্ত কাটাবে, 5 বছর, 4 বছর, 6 বছর, অনেকে কিন্তু এরকম ভাবছিল। সেই সময় জনমত তাই ছিল। ওই 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি বলে দিত যে আমরা এই সমস্ত সংস্কার করে দেশটাকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে গিয়ে তারপরে নির্বাচন দিতে চাই, আমরা 4 বছর বা 3 বছর বা যেটাই আমি থাকবো, এটা যদি ঘোষণা করে দিত, রোডম্যাপটা যদি আগে পরিষ্কার রোডম্যাপ যদি দিয়ে দিত, তাহলে আজকে যে রাজনৈতিক দলগুলো দাবি উঠাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য, সেই দাবিটা কিন্তু উঠতো না। মাইন্ডসেট বলে একটা কথা আছে, মস্তিষ্কে তখন এইটা সেট হয়ে যেত যে হ্যাঁ এই সরকার 5 বছর থাকবে। কেন রোডম্যাপটা 1 সপ্তাহের মধ্যে দেয়া গেল না? এটা একটা বড় ভুল। আরেকটা ভুল হচ্ছে যে নমনীয়তা এবং আপোষকামিতা আমরা শুরু থেকেই দেখছি। এর প্রধান কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের সঙ্গে এই সরকারের প্রায় অধিকাংশ উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নেই। ফলে কি হয়েছে যে তারা তো কখনো মাঠে আন্দোলন করেনি, রক্ত দেয়নি। এই গণ অভ্যুত্থান যদি না হতো তাদের কিছুই হতো না, তারা আরাম আয়েসে এসি রুমের মধ্যেই হয়তো থাকতো, 2-4 জন ছাড়া। এখন এই রকম একটা পরিস্থিতিতে এই সরকার কিন্তু ইতোমধ্যে নমনীয়তা দেখিয়ে দিয়েছে। ইতোমধ্যে যা দেখিয়েছে তাতে অবশ্যই আওয়ামী লীগ পুনরাবৃত্তি হবার নানা ধরনের পথ এবং সুযোগ তৈরি হয়েছে। এখন এই রকম নমনীয়তা, এই রকম নতজানু
অবস্থা দিয়ে তো আপনি ফ্যাসিবাদকে কখনো ঠেকাতে পারবেন না। ফ্যাসিবাদকে ঠেকাতে হলে ন্যায়ের পক্ষে আপনাকে শক্তিমত্তা নিয়ে মাঠে নামতে হবে, আপনাকে শাস্তির বিধান রাখতে হবে, ব্যবস্থা করতে হবে। যারা অন্যায়ের পক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে এখনো কথা বলছে তাদেরকে অবশ্যই একটা আইনের মধ্যে আনতে হবে। আপনার এটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, একটা যুগ পরিবর্তন হয়ে গেছে, এখনো যদি সেই যুগের পক্ষে, সেই অন্যায় নির্যাতন জুলুমের পক্ষে ইনিয়ে বিনিয়ে সুশীল সেজে কেউ কথা বলে, তাহলে এটা কতটা ভয়ঙ্কর। এটা কেন হচ্ছে? এটা সরকারের কারণেই হচ্ছে। সরকার তো সেই ধরনের দৃঢ়তা দেখাতে পারে নাই। জানে মানুষ। এখন আপনারা অনেকেই বলছেন যে গণ অভ্যুত্থানের পর আমরা যেহেতু চেয়েছিলাম মত প্রকাশের অবাধ স্বাধীনতা হবে, আমরা এটা চেয়েছিলাম সেটা চেয়েছিলাম, তো সেটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কারণে আমরা মন খুলে কথা বলতে পারছি। কিন্তু বাক বা মত প্রকাশের স্বাধীনতারও একটা সীমা আছে। আপনি যদি আমাদের এই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিকৃত আওয়াজ তুলেন, সেটা কি এই সরকারের সহ্য করা যথার্থ হবে? আপনি যদি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেন, তাহলে কি ছিল? আমরা এই ট্রেন্ডটা দেখেছি যে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। তাহলে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় যে গণ অভ্যুত্থান এলো, এই গণ অভ্যুত্থানকে ছোট করে, এই গণ অভ্যুত্থানের মাহাত্ম্যকে ধ্বংস করবার জন্য যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারছেন না কেন? আপনার হাত পা কে বেঁধে রেখেছে? হাত পা কেউ বেঁধে রাখেনি, বেঁধে রেখেছে আপনার হৃদয়, আপনার মন, আপনার মস্তিষ্ক। আপনি এই মানুষের চিন্তাকে ধারণ করছেন না। দেখুন এখন কি হয়েছে, যে ইন্ডিয়ার বয়ানটা কি এই মুহূর্তে। 2024 সালের 9 জানুয়ারি বিনা সিকরি বলেছেন, 7 জানুয়ারি নির্বাচনের পর 9 জানুয়ারি বিনা সিকরি বলেছেন যে বিএনপি এবং অপরাপর রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতা এসেছে এটা বৈধ। আবার দেখেন 15 দিন আগে বিনা সিকরি বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক অবস্থায় ফিরতে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দরকার। এখন রাজনৈতিক দলগুলো, বিএনপি, এরপরে আছে জামাত, অন্যান্য রাজনৈতিক জোট বা মঞ্চ, তারা যদি অত্যন্ত সতর্কতার সঙ্গে পা না বাড়ায়, তাহলে তো তারা বিদেশি এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির মধ্যে ঢুকে যাবে এবং এটা তাদের জন্য ভালো হবে না। এই যে বিএনপি বা জামাত, দুটো প্রধানতম দল এই মুহূর্তে, তারা অনেক রক্তগঙ্গা পেরিয়ে এসেছে। দুটো দলই ব্যাপক জুলুমের শিকার হয়েছে। বিএনপির অসংখ্য নেতা বাড়ি ঘরে থাকতে পারেনি, দিনের পর দিন খোলা আকাশের নিচে থেকেছে। জামাতের নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, নানাভাবে জুলুম নির্যাতন হয়েছে, মানে জুলুম নির্যাতনের কোনো শেষ নেই। আমরা যারা রাজনীতির বাইরের লোক, ধরুন আপনি টকশো তখন ভয়ে ভয়ে করেছেন না যে এই কথাটা সরকারের বিরুদ্ধে চলে গেল কিনা। আমরা যারা ইউটিউবে কথা বলি, ধরেন কথা বলে বাসায় ফিরেছি, আর চিন্তা হচ্ছে যে এই কথাটা তো সরকারের বিরুদ্ধে গেছে, আল্লাহ আবার দরজায় ঠকঠক করে কিনা, র্যাব বা ডিজিএফ এর কোনো গোয়েন্দা সংস্থার লোকজন এসে আমাকে তুলে নিয়ে যায় কিনা। এই তো ট্রেন্ড ছিল। সেই ট্রেন্ড আমরা বন্ধ করব, ঠিক আছে, কিন্তু কোন পর্যন্ত? অবশ্যই সুশাসন এবং মানুষের অধিকার ফিরে পাবে এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, কিন্তু তার মানে এই নয় চিহ্নিত যারা সন্ত্রাসী, চিহ্নিত যারা মদতদাতা, তাদেরকে আমি ছেড়ে দিয়ে যদি আমি বলি এটাই গণ অভ্যুত্থানের, তাদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দিয়ে, তাহলে তো হলো না, তাহলে তো হলো না। অনুষ্ঠান একেবারে শেষে আছে, একটু বিষয়ে দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। কারণ অবসরপ্রাপ্ত এম এ হকে যে আমরা রাজনীতি নানা কথা বলছি, কিন্তু যে মানুষের জীবন, সাধারণ মানুষের জীবনযাত্রা, এটি তো একটা বড় জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় যে দ্রব্যমূল্য বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, এই জায়গাটিতে আরও কতটা নজর দেওয়া দরকার ছিল, বিশেষ করে যখন সামনে রোজার মাস, রমজানে এলেই আমরা এই যে খাদ্যপণ্যের নানা রমজানের সিন্ডিকেট করার এই জায়গাটিতে, যদিও আগের বারের মতো স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সিন্ডিকেট করলে হুঁশিয়ারি, কিন্তু এগুলো তো বাস্তবে কোনো কাজে দিতে দেখি না। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার, অন্তর্বর্তী সরকারের জন্য সামনের দিনের চ্যালেঞ্জ। আপনি সঠিক বলেছেন। দেখেন, দুঃখজনক হলেও সত্য, এই দেশের এমন অভাগা মানুষ, সাধারণ মানুষ যাদের সে নাই, এবং বাংলাদেশের বুদ্ধিজীবী বলেন, আমরা রাজনীতিবিদ বলেন, আমলারা বলেন, তারা কেউ কিন্তু সাধারণ মানুষের কথা বলে না। আপনি দেখবেন ছিন্ন বস্ত্রের মানুষ, সে ক্ষেত খোলায় কাজ করছে, তাদের কথা কেউ বলে না। তাদের অভাব দূর করার কেউ নেই, তাদের মনের কথাগুলো বলার কেউ নেই, কেননা তারা অশিক্ষিত। তারা, আপনি জানেন, একটা গরিব মানুষ তার ছেলেকে বিটা বাড়ি বিক্রি করে বিদেশে পাঠায়, যেটা সরকারিভাবে পাঠানোর কথা ছিল।
এই ভিটাবাড়ি বিক্রি আমি অনেকের সাথে বিদেশে গিয়ে আমি কথা বলেছি, তো আমার বাবা আমাকে এরকম 7 লাখ টাকা এরকম বিক্রি করে আমাকে পাঠিয়েছে। তো কি করেছে এসে, আমি এই টাকাটা উঠানোর জন্য দিন রাত কাজ করি, আমার তো 8 ঘন্টার পরেও আমি অতিরিক্ত কাজ করি, চেহারার দিকে তাকানো যায় না। তারপরে কি করেছো, স্যার আমি আমার দেশ থেকে আমার আত্মীয় স্বজনকে আবার আনার চেষ্টা করছি। আমি একজন বললো স্যার আমি 5 জনকে এনেছি অলরেডি, কেননা স্যার আমাদেরকে কে দেখবে, এবং আমাদের পরিবারকে উঠাচ্ছি। এখন চিন্তা করেন, একজন গরিব লোক তার বাড়ি বিক্রি করে বিদেশে গিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, এবং সেখানেই শেষ নয়, তার উদ্যোগে আরো 5 জন লোক সে নিয়ে গেল, 5 জন লোককে সে বাংলাদেশে আর্থিকভাবে সে উন্নত করলো। কোন পলিটিক্যাল পার্টি এই ধরনের অবদান রেখেছে? বাংলাদেশের বৈদেশিক একটা যে মন্ত্রণালয় আছে পাঠানো, প্রবাসী মন্ত্রণালয়, তারা কি এইভাবে লিখিত দিতে পারবে? যেখানে ইন্ডিয়া থেকে নিতে 1 লক্ষ টাকা যায়, 1 লক্ষ টাকা দিয়ে ইয়েতে যেতে পারে, আপনার সৌদি আরব কিংবা মিডল ইস্টে যেতে পারে, বাংলাদেশ থেকে কেন 7 লক্ষ টাকা লাগে? হাতে একেবারে সমানে বাজার এবং আইন শৃঙ্খলা, এবং একবারে কি করা দরকার। এখন আমি আবার ফিরে আসছি এই মুহূর্তে, টাইম ইজ মানি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ডক্টর ইউনূসের সাথে আমি দেখা করার চেষ্টা করবো, স্যারের সাথে আমি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমি বলবো আর সময় বিলম্ব না করে ইমিডিয়েটলি তাকে 53টা মন্ত্রণালয়ে 53 জন স্পিরিটের উপদেষ্টা নিয়োগ করতে হবে। সেটা 2 মাসের জন্য হোক, 3 মাসের জন্য হোক, কিংবা 3 বছরের জন্য হোক, এবং তাদেরকে দিয়ে এই দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে যাদের কথা বললেন, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য সবার আগে কাজ করতে হবে, এবং যুবক শ্রেণীকে চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কোন পলিটিক্যাল পার্টির কথায় কান দেয়া এই মুহূর্তে তার প্রয়োজন নেই। জি, ধন্যবাদ। আমিরুল মোমিনিন মানিক। বাজার এবং আইন শৃঙ্খলা, রমজানের আর 1 মাস আছে, যদিও আমরা খবর পেয়েছি যে সরকার নিত্যপণ্যের মজুদ বাড়িয়েছে, কিন্তু না, এটা নিশ্চিত করুন, এই আলোচনা থেকে বলছি, 1 মাস অনেক সময়, নিশ্চিত করুন যে এই রমজানে মানুষ স্বাভাবিক মূল্যে কম দামে কিনে খেতে পারবে, নিত্য পণ্যগুলোর দাম কম থাকবে, এটা নিশ্চিত করুন। দেখুন, মানুষ আপনাকে মাথায় তুলে নাচবে, মানুষ আনন্দিত হবে, কারণ মানুষ ওন করে এই সরকারকে, কিন্তু দেখাতে পারেননি তো 6 মাসে। এখন অবশ্যই এই রমজানে নিত্য পণ্যের দাম কমাতে হবে, জনজীবনকে স্বস্তির মধ্যে দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হলো? এই যে যুবদলের একজন নেতাকে মেরে ফেলা হলো, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। ক্ষমতায় আসার পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে। এগুলো বন্ধ করুন। এগুলোর জন্য তো গণ অভ্যুত্থান হয় নাই, এগুলোর জন্য মানুষ এই সরকারকে ক্ষমতায় আনে নাই। আপনারা যদি বন্ধ না করতে পারেন তাহলে আপনারা সরে যান, যারা সক্ষম তাদেরকে এখানে বসান, তাই না? এগুলো অবশ্যই মানুষকে স্বস্তি দিতে হবে, অবশ্যই মানুষকে শান্তি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। গণ অভ্যুত্থানের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে দেশকে সাজাতে হবে। এখনো সময় আছে, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে সতর্ক হয়। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।